যদি দক্ষিণ এশিয়ার মানচিত্র পাল্টে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে কোন দেশ? Why is no one recognizing বালুচিস্তান? অনেকে পাকিস্তানের পাতা ফাঁদে পাও দিয়েছে, আর যারা ইনভেস্ট করেছে তারা কখনোই কি বালুচিস্তানকে স্বাধীন স্বীকৃতি দেবে? Why is August 11 chosen as Baloch Independence Day? কি কারণ? যেটা 85% তারা বলছে সেটা 100% হলে হতে পারে। Why it's difficult for India to recognize Balochistan as a separate country explained. Pakistan forcefully occupied Balochistan on 27 March 1948. আর এই অবস্থায় দাঁড়িয়ে আসিম মুনির আঙুল চুষছেন যে কি হবে ডোনাল্ড ট্রাম্প যখন ফলের গাড়ি করে লুকিয়ে যাচ্ছে। আচ্ছা ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় খনিজ সম্পদের ভান্ডার, যেখানে কোটি কোটি ডলারের সোনা, তামা, গ্যাস এখনো মাটির নিচেই রয়েছে শুয়ে, একটা বিশাল ভূখণ্ড, নিজস্ব 5 লাখেরও বেশি সীমান্ত বাহিনী রয়েছে বলে দাবি করা হচ্ছে, জাতীয় পতাকাও রয়েছে, জাতীয় মুদ্রাও চালু করার দাবি করা হচ্ছে। কিন্তু তারপরেও কেন এই ভূখণ্ডটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছে না? যদি দক্ষিণ এশিয়ার মানচিত্র পাল্টে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে কোন দেশ? পাকিস্তান, চায়না নাকি খোদ ভারত? 14ই আগস্ট নয়, পাকিস্তানের থেকেও 14ই আগস্ট নয়, বরং 11ই আগস্টকেই এখনো স্বাধীনতা দিবস হিসেবে পালন করে যায় বালুচিস্তান। গত 11ই আগস্টেও কিন্তু তারা তাদের স্বাধীনতা দিবস পালন করেছে, জাতীয় পতাকা উত্তোলন করেছে। কিন্তু এই 11ই আগস্ট ছিল কিছুটা অন্যরকম, এর গুরুত্ব ছিল একদম পৃথক। তার কারণ সেখানকার স্থানীয় নেতারা এই 11ই আগস্ট বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির জন্য আবেদন করেছিল গোটা বিশ্ববাসীর কাছে, আবেদন করেছিল রাষ্ট্রসংঘের কাছে। কিন্তু সেই আবেদনে সারা তো দূরের কথা, একদম মুখে কুলুপ এঁটে বসে রয়েছে প্রতিটি দেশ। কেন? ওয়াই? আজকে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে হোয়াই ইজ নো ওয়ান রিকগনাইজিং বালুচিস্তান? কেন বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এখনো পর্যন্ত কোনো দেশ দিচ্ছে না? আপনারা বললেন ভারত তো দিতেই পারে, ভারতের কি সমস্যা? ভারত তো চায় পাকিস্তান টুকরো হোক। হ্যাঁ, অবশ্যই সেই মনস্কামনা রয়েছে ভারত এবং প্রত্যেকটি ভারতবাসীর মনে। কিন্তু ভূ রাজনীতির কূটনীতিতে এটা একটা জায়গায় গিয়ে বাধা সৃষ্টি করে। সেই বাধাটা আসলে কি? এই প্রশ্নের উত্তর তো আপনাদের দেবই, যে ভারত কেন এখনো বালুচিস্তানকে স্বীকৃতি দিচ্ছে না। তার পাশাপাশি যে প্রশ্নটা আমি শুরুতে করলাম, যদি দক্ষিণ এশিয়ার মানচিত্র সত্যিই বদলে যায়, যদি পাকিস্তানের মানচিত্র থেকে এক টুকরো বেরিয়ে যায়, তাহলে যতটা না ক্ষতি পাকিস্তানের হবে তার চেয়েও বেশি ক্ষতি হতে পারে পাকিস্তানের প্রতিবেশী দেশগুলির, তার মধ্যে ভারতও কিন্তু অন্তর্ভুক্ত। কেন? সেই প্রশ্নের উত্তরও দেব আজকের এই এপিসোডে। শুরু করছি রণক্ষেত্র। দেখুন, প্রথম স্লাইডেই আমি যেটা রেখেছি, এই গল্পটা শুরু হয়েছিল নতুন করে 2026-এর মাঝামাঝিতে। কবে? জুলাইয়ের 13 তারিখ। সেই দিন মীর ইয়ার বালুচ সেখানকার বালুচ অ্যাক্টিভিস্ট, এই সেই ব্যক্তি, আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের জন্য আমি দেখাচ্ছি। মীর ইয়ার বালুচ এই মুহূর্তে বালুচিস্তানের যে বিপ্লব চলছে, সেখানে পাকিস্তানের থেকে একটি পৃথক রাষ্ট্রের যে দাবি উঠেছে, সেই আন্দোলনের নেতা বলতে পারেন, সেই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এই মীর ইয়ার বালুচ। কি বলছে? এ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পোস্টেড অন সোশ্যাল মিডিয়া ওয়াই Baloch activist Mir Yar Baluch on July 13, 2026 has gone massively viral
triggering a wave of international coverage and intense debate about the status of one South Asia's longest running and least reported separatist conflicts. বলছে জুলাই 13-এ এই বছর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দ্য রিপাবলিক অফ বালুচিস্তানের তরফে, আর যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় মির ইয়ার বালুচ ছড়িয়ে দিয়েছিল, যা মুহূর্তের মধ্যে দাবানলের মতন ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। সেখানে তারা কি দাবি করেছিল? সেখানে তারা অবশ্যই দাবি করেছিল যে এই মুহূর্তে বালুচিস্তানের 85% এলাকা, 85% ভূখণ্ডের নিয়ন্ত্রণ করছে বালুচিস্তানের ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস। তারা দাবি করেছিল যে তাদের 5 লাখ পার্সোনেল রয়েছে, সীমান্ত বাহিনী রয়েছে, যারা তাদের ভূখণ্ডকে রক্ষা করবে, নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে তারা মিলিটারি, নেভি, এয়ারফোর্স এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেও স্ট্যান্ডস রেডি টু ওভারথ্রো দ্য অকুপাইং ফোর্স অফ পাকিস্তান ইন 2026। একদম স্পষ্ট জানিয়েছিল যে 2026 শেষ হওয়ার আগেই এই ভূখণ্ডে পাকিস্তানি আর কোনো ফোর্সের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তার আগে তাদের নিজস্ব সমস্ত কিছু তারা তৈরি করে ফেলবে। ইতিমধ্যেই তাদের 5 লাখ সীমান্ত বাহিনী রয়েছে। দ্য স্টেটমেন্টস ক্লেমস দ্যাট দ্য রিপাবলিক অফ বালুচিস্তান হ্যাজ ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান, কন্ট্রোলস 85% অফ বালুচিস্তানস টেরিটরি। এই মুহূর্তে 85%, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বালুচিস্তান, পাকিস্তানের ম্যাপে বালুচিস্তান লাল অংশটুকু, এই লাল অংশটুকুর প্রায় 85%, আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে কতটুকু হতে পারে, প্রায় 85% এখন বলছে যে আমরা নিয়ন্ত্রণ করছি। কারা? বালুচিস্তান ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস। এই যে 85% এলাকা বলছে তারা নাকি নিজেরাই এখন নিয়ন্ত্রণ করছে, এখানে তাদের কিছু নেই। আর কি বলছে? তারা ন্যাশনাল ফ্ল্যাগও ইতিমধ্যেই অ্যাডপ্টেড করে নিয়েছে, আর এই জাতীয় পতাকায় কিন্তু তারা দীর্ঘদিন ধরে মেনে আসছে। একই সঙ্গে তাদের জাতীয় সঙ্গীত এবং মুদ্রা, সেটাও তারা ঘোষণা করে দিয়েছে। দেখুন এখানে বলা আছে, একদম ডিক্লারেশনে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে তাদের মা চুকে বালোচানি, এটাকে তারা জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাডপ্ট করেছে। আর বালোচি ফালুস এই নামে তাদের মুদ্রা প্রচলিত করা হয়েছে। অ্যান্ড কমান্ডস এ ফোর্স অফ 5 lakhs personnel, it urges the United Nations and the international community to formally recognize the new state. ইতিমধ্যেই এত কিছু দাবি করে তারা বলে দিয়েছে যে এবার আমাদের স্বীকৃতি দাও। একই সঙ্গে তারা রাষ্ট্রসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশকে তাদের স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করেছিল। গত 13ই জুলাই বলা হয়েছিল যে 11ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব, তার আগেই যাতে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু 11ই আগস্ট পেরিয়ে গেছে। আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে, কিন্তু তার 3 দিন আগে বালুচিস্তান তারা নিজেরা স্বাধীনতা দিবস উদযাপন করে ফেলেছিল। কেন 11ই আগস্ট? হোয়াই ইজ আগস্ট 11 চুজেন অ্যাজ বালোচ ইন্ডিপেন্ডেন্স ডে? কি কারণে 11ই আগস্টটাকেই কেন বেছে নিল বালুচিস্তানরা স্বাধীনতা দিবস হিসেবে? এখানে একটি গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে, গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে, যেটা এর আগে একাধিক এপিসোডে, রণক্ষেত্রের একাধিক এপিসোডে আপনারা এই তথ্য পেয়েছেন। কিছুটা মনে করিয়ে দিই। বলছে বালুচিস্তান মার্কস আগস্ট 11 অ্যাজ ইটস ইন্ডিপেন্ডেন্স ডে বিকজ দ্য খানাতে অফ কালাত, ভালো করে নামটা মনে রাখবেন, অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অন আগস্ট 11, 1947। 1947-এর 11ই আগস্ট একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা হয়েছিল, যে রাষ্ট্রের নাম ছিল খানাতে অফ কালাত। বাংলাতে যাকে বলা হতো খানাত কালাত, সেই দেশটি হলো, সেই রাষ্ট্রটি হলো এই জায়গাটা। দেখুন গোটা মানে পাকিস্তানের অন্তর্ভুক্ত যতটুকু বালুচিস্তান রয়েছে ততটুকুও কিন্তু এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়নি। কিছুটা, খুব কম পরিমাণ জায়গা নিয়ে এই রাষ্ট্রটির সূচনা হয়েছিল। দেখতে পাচ্ছেন বালুচিস্তানের
ম্যাপটা ভালো করে বুঝতে পারছেন? এবার দেখুন, বালুচিস্তান যদি এই পুরোটা হয় তাহলে এই জায়গাটা খুবই কম পরিমাণ নিয়ে তৈরি একটি রাষ্ট্র, যেটার নাম হয়েছিল খানাতে অফ কালাত, এবং এটাকে স্বীকৃতিও দিয়েছিল বিফোর পাকিস্তানি এক্সিনেশন ইন মার্চ 1948. It enjoyed a 7-month period of sovereign self-governance. প্রায় 7 মাস তারা স্বাধীনতা ভোগ করেছিল। কিন্তু কি হয়েছিল গল্পটা প্রথমেই বলে রাখি, বালোচ জাতীয়তাবাদীরা 11ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। তার কারণ 47-এর 11ই আগস্ট খানাত কালাত স্বাধীনতা ঘোষণা করেছিল। সেই সময়ের এখানকার যারা খানেরা থাকতো তারা এটাকে খানাত কালাত, তার বাংলা অর্থ হচ্ছে খানেদের রাজ্য, বুঝতে পারছেন? আর এটাকে স্বীকৃতিও দিয়েছিল পাকিস্তান। বলছে 1947 সালের 4ই আগস্ট স্ট্যান্ড স্টিল চুক্তিতে পাকিস্তান প্রাথমিকভাবে কালাতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছিল মশাই, বুঝতে পারছেন? কিন্তু কালাতের সংসদের উভয় কক্ষ পাকিস্তানের যোগদানের বিরুদ্ধে ভোট দিয়েছিল এবং নিজস্ব সংসদ ও নির্বাচন পরিচালনা করেছিল। 2 কক্ষের সংসদ তৈরি হয়েছিল সেই সময় এবং তাদের গভর্নমেন্ট, তারাই গভর্নেন্স করত। বলছে এই স্বাধীনতা মাত্র 227 দিন, প্রায় 7 মাস স্থায়ী হয়েছিল। তারপর কি হয়েছিল? তারপর 1948 সালের 27শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কালাত দখল করে, যেরকমভাবে জম্মু কাশ্মীর তারা দখল করেছিল রাতারাতি সেনা পাঠিয়ে দিয়ে, সেইভাবে মানে আজাদ জম্মু কাশ্মীর পাকিস্তান যাকে বলে, ভারত যাকে বলে পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, সেই একইভাবে এই স্টেটটিও দখল করার তারা সব রকম ষড়যন্ত্র সেরে ফেলে এবং খানকে যোগদানের দলিল স্বাক্ষর করতে বাধ্য করে। যে খান ছিল মানে এই রাষ্ট্রের যে প্রধান, তাকে খান বলা হতো, এবং সেই খানের সঙ্গে একটি দলিল স্বাক্ষর করতে বাধ্য করে। বলা হয় তাদেরকে জোর করে নাকি সেই সময় পাকিস্তানের অন্তর্ভুক্তি করা হয়েছিল। বালোচ জাতীয়তাবাদীরা 14ই আগস্টের পরিবর্তে তাই এখনও 11ই আগস্টকেই বেছে নেয় 1948 সালের সংযুক্তির প্রতিরোধ ও সংক্ষিপ্ত সার্বভৌমত্বের স্মৃতি হিসেবে। কালাত ব্রিটিশ ভারতের সাধারণ রাজ্য ছিল না, সেখানে কখনোই ব্রিটিশ রুল চলেনি, বরং এই যে বালোচ জনগোষ্ঠী যারা রয়েছে তারা শুধু পাকিস্তানে নেই, তারা আরও 2টি দেশে রয়েছে, আফগানিস্তানেও রয়েছে এবং ইরানেও রয়েছে, এই 2টি দেশেও রয়েছে। এই সমস্ত মিলিয়ে আপনি যদি সীমান্ত ভুলে যান তাহলে এই যে বালোচ জনগোষ্ঠীর যে এলাকা, সেই এলাকা কিন্তু কখনোই ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল না, এটা আপনার জেনে রাখা ভালো। 1876 সালের চুক্তিতে এটি ব্রিটিশের মুকুটের স্বাধীন মিত্র হিসেবে বিবেচিত হতো। 1876 সালের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ীও কিন্তু ব্রিটিশ এই অঞ্চলটিকে স্বাধীন অঞ্চল হিসেবেই কিন্তু গণ্য করত। তারা সেখানে কোনো শাসন ক্ষমতা চালানোর সাহস পর্যন্ত দেখায়নি। বর্তমানে বালুচিস্তান আন্তর্জাতিকভাবে পাকিস্তানের প্রদেশ হিসেবে স্বীকৃত এবং কোনো দেশ এটিকে স্বাধীন দেশ হিসেবে এখনও মানেনি। 2026 সালের 11ই আগস্ট জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতির আহ্বান জানিয়েছিল, কিন্তু কেউ মুখ খোলেনি, কেউ এগিয়ে আসেনি, কেউ বলেনি যে বালুচিস্তানকে আমরা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলাম। কেন? হোয়াই? এবার এই প্রশ্নের উত্তর আপনাদের দেব। দেখুন, এখানে অনেক জটিলতা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। যে গল্পটা আপনি আপনাদের আগের স্লাইডে বললাম যে শুধুমাত্র কিন্তু পাকিস্তানে বালোচরা নেই, বুঝতে পারছেন? এই যে দেখুন বালুচিস্তান, যদি আপনি দেখেন এই ম্যাপটা আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদের, এই যে পাকিস্তানের বালুচিস্তান, আপনারা দেখছেন পাকিস্তানের বালুচিস্তান, এই হচ্ছে পাকিস্তানের বালুচিস্তান, যেখানে বালোচ জনগোষ্ঠীর সংখ্যা মানুষজন রয়েছে প্রায় 95%। এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার যতটুকু, এই ততটুকু এলাকায়, এই পুরো এলাকায় কিন্তু 95% বালোচ জনগোষ্ঠীর মানুষজন রয়েছে এই বালুচিস্তানে। তার মধ্যে পাকিস্তানি মানে পাকিস্তানের মেন ভূখণ্ডের জনসংখ্যা এখানে রয়েছে মাত্র 5 থেকে 6%, মাত্র 5 থেকে 6%। আর বালোচ জনগোষ্ঠীর আরও মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছুজন রয়েছে আফগানিস্তানের এই ভূখণ্ডে, আবার কিছুজন রয়েছে ইরানের এই ভূখণ্ডে। ম্যাপটা ভালো করে বুঝতে হবে।
এবার আপনি এটা দেখলেন, ভালো করে দেখলেন, আমি পুরোটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে এবার আমি বালোচিস্তান বলতে বালোচ জনগোষ্ঠীর মূলত যে জায়গাটা সেটাকে আমি দাগানোর চেষ্টা করছি। অ্যাকুরেট নয়, কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটু হাইলাইট করার আমি চেষ্টা করছি। এই আর এইখানে একটুখানি, এই যে মূলত জায়গাটা দেখছেন, এখানেও কিছুটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালোচ জনগোষ্ঠীর লোকজন। এই পুরো এলাকাটা মিলিয়েই কিন্তু বালোচিস্তান আপনি বলতে পারেন। কিন্তু এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে যেটা বালোচ লিবারেশন আর্মি থেকে শুরু করে মি এরিয়ার বালোচ যারা দাবি করছে যে আমরা 85% দখল করে নিয়েছি, এটা হলো পাকিস্তানের বালুচিস্তান, যেটা তার মধ্যে 85% এখানে রয়েছে 15%। বোঝা গেল? এই এলাকা কিন্তু এখনো এদের হাতে আসেনি, মানে বিপ্লবীদের হাতে আসেনি এবং আসার সম্ভাবনাও কম। আর যদি এই বালুচিস্তানকে এই মুহূর্তে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সবার আগে তেরে আসবে কারা? আফগানিস্তান এবং ইরান। দেখুন, ভারত তো এখন অনেক দূরে, ভারত তো বালুচিস্তানের সঙ্গে সীমান্তও শেয়ার করে না, কিন্তু যারা সীমান্ত শেয়ার করে ইরান, আফগানিস্তান, তাদের তো আগে উচিত বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া, কিন্তু তারাই দেবে না। কেন? এখানেও জড়িয়ে রয়েছে স্বার্থ। দেখুন, প্রথমত একটি স্বাধীন রাষ্ট্রের কি মাপদণ্ড হতে পারে সেটা আপনাদের জানাই। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রত্বের মানদণ্ড বলছে, মন্টেভিডিও কনভেনশন মনে আছে আপনাদের 1933 সালের? সেই মন্টেভিডিও কনভেনশনের কিছু শর্তাবলী রয়েছে, মোট 4টে শর্তাবলী রয়েছে। কি কি সেই 4টে শর্তাবলী? এক হচ্ছে স্থায়ী জনসংখ্যা। বালুচিস্তানে একটি স্থায়ী জনসংখ্যা অবশ্যই রয়েছে, এটা মানাই যায়, কিন্তু নির্দিষ্ট ও স্পষ্ট অঞ্চল। পাকিস্তানের প্রদেশ হিসেবে এর ভৌগোলিক সীমানা নির্ধারিত। পাকিস্তানের প্রদেশ হিসেবে এর ভৌগোলিক সীমানা হচ্ছে এইটুকু। আপনি এটাকে বাদ দিয়ে দিন এই মুহূর্তে। পাকিস্তানের সীমানায় বালুচিস্তান বলতে গেলে আপনি দেখতে পাচ্ছেন এইটুকু, ঠিক আছে? এইবার কার্যকর সরকার, এখানে নিজস্ব কার্যকর সরকার ও ভূখণ্ডের বাস্তব নিয়ন্ত্রণ নেই। পাকিস্তানি প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং বিচার ব্যবস্থা এখনও পুরোপুরি এখানে কার্যকর রয়েছে। যতই তারা দাবি করুক না কেন, এই মুহূর্তে রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিভিন্ন যে পর্যালোচনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসছে, সেখানে কিন্তু এটাই জানানো হচ্ছে, যারা যতই বলুক না কেন আমরা এখানে নিয়ন্ত্রণ করছি, পাকিস্তান কিন্তু সেখানে সেনার সংখ্যা বাড়িয়ে দিয়েছে। দাবি ও বাস্তবতার অমিল। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মাঝে মাঝে 85% নিয়ন্ত্রণের দাবি করে, কিন্তু স্বাধীন সংবাদ মাধ্যম, উপগ্রহ চিত্র বিশ্লেষণ বা কোনো আন্তর্জাতিক সংস্থা এখনও এই দাবি যাচাই করতে পারেনি। তাই তাদের দাবি হিসেবেই মানা হচ্ছে, এখনো পর্যন্ত তার কোনো প্রমাণ কিন্তু উঠে আসেনি। অন্যদিকে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের সক্ষমতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাধীনভাবে সম্পর্ক স্থাপনের পরিবেশ কিন্তু এখনো সৃষ্টি হয়নি। ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে বালুচিস্তানকে নিয়ে, কিন্তু ভারত বালুচিস্তানকে স্বীকৃতি দেয়নি। এখানেও কারণ রয়েছে। প্রথমত, রাষ্ট্রসংঘ কি বলছে সেটা একবার দেখাই। আঞ্চলিক অখণ্ডতা। দেখুন, রাষ্ট্রসংঘের মুখপাত্র স্পষ্ট বলেছিলেন যে সংস্থা পাকিস্তান সহ সব সদস্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে। কবে? 2025 সালে। 2025-এও কিন্তু বালুচিস্তান একবার এরকম দাবি করেছিল যে আমরা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিচ্ছি। ঠিক সেই সময় কিন্তু রাষ্ট্রসংঘ এই কথা জানিয়েছিল। অন্যদিকে অভ্যন্তরীণ স্বশাসন বনাম বাহ্যিক বিচ্ছিন্নতা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত হলেও বাস্তব অনুশীলনে এটি সাধারণ অভ্যন্তরীণ স্বশাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর রিমেডিয়াল সেসেশন, বাহ্যিক বিচ্ছিন্নতাবাদ বা রেমেডিয়াল সেসেশন শুধুমাত্র চরম দমন, উপনিবেশিক শাসন ও গণহত্যার মতো অত্যন্ত সীমিত ক্ষেত্রেই প্রয়োগ হয়। বালুচিস্তানের ক্ষেত্রে এটি এখনও ব্যাপকভাবে স্বীকৃত নয়।
বুঝতে পারছেন? মানে কি, ধরুন যদি এরকম বিশাল কিছু হতো, মানুষ দেখতে পেত সেখানে গণহত্যা হচ্ছে, যেমনটা হয়েছিল 71-এ বাংলাদেশে, তেমনটা কিন্তু এখনও বালুচিস্তানে সেভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে খবর উঠে আসছে না। হ্যাঁ, আমি মানছি পাকিস্তান সেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিকে ঢোকা বন্ধ করে দিয়েছে, কোনো ইনফরমেশন পাকিস্তানের বাইরে তারা পাঠাতে চায় না। তারপরেও কিন্তু অনেক তদন্তমূলক খবর সংস্থা থাকে, সংবাদ সংস্থা থাকে, যারা কিন্তু খবর তুলে নিয়ে আসে, গ্রাউন্ড জিরোর খবর তুলে নিয়ে আসে। তারাও কিন্তু বলছে যে এই মুহূর্তে সেরকম 71-এর বাংলাদেশের মতন পরিস্থিতি, 71-এর পূর্ব পাকিস্তানের মতন পরিস্থিতি এখনও তৈরি হয়নি বালুচিস্তানে। আর ভূ রাজনৈতিক এবং বাস্তব কারণ যদি আমি খতিয়ে দেখি, পুরো একদম দেশ বাই দেশ ধরে দক্ষিণ এশিয়ার, আগে তো দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচিত না বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার, তারা কেন দিচ্ছে না সেটা যদি আমি একবার পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে প্রতিটি দেশেরই কিন্তু নিজস্ব স্বার্থ জড়িয়ে রয়েছে, আর যে স্বার্থর জন্য তারা কিন্তু বালুচিস্তানকে স্বীকৃতি দিতে পারছে না। প্রথমত পাকিস্তানের দিকে আমি তাকাই, পাকিস্তান তো অবশ্যই দেবে না, তার কারণ তারা স্বাধীন হবে পাকিস্তানের থেকেই। সামরিক ও বেসামরিক প্রশাসন এখনও সেখানে পুরোপুরি কার্যকর। তারা বলছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেমন বিএলএ নিয়মিত হামলা চালায় এবং কিছু এলাকায় প্রভাব বিস্তার করেছে, কিন্তু তারা পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় কাঠামো বা স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এটা হচ্ছে পাকিস্তানের বক্তব্য। আচ্ছা, চীনের যে কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ সেটা কি রয়েছে? চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপেক এবং গদার গভীর সমুদ্র বন্দর বালুচিস্তানের মধ্যে দিয়ে গেছে। দেখুন, গদার বন্দর হচ্ছে এইটি, এটা গদার বন্দর, এবং সিপেক যেটা হচ্ছে সেটা এই পাক অধিকৃত জম্মু কাশ্মীর থেকে শুরু করে এইভাবে আসবে এবং এসে এটা মিলবে গদার বন্দরে, একটি সিপেকের লাইন। যদি চীন এখন বালুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে তো সমস্যা, বুঝতে পারছেন? কারণ তারা কোটি কোটি টাকা পাকিস্তানকে অলরেডি দিয়ে রেখেছে এই সিপেক তৈরির জন্য, তাদের ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, আর কিছুটা নিরাপত্তাও কিন্তু বিঘ্নিত হবে। অন্যদিকে চীন হাজার হাজার কোটি টাকা ডলার বিনিয়োগ করেছেন এবং অঞ্চলটির স্থিতিশীলতা চায়, ফলে বেজিং যে কোনো বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এবং তারা কোনো মতেই বালুচিস্তানকে স্বাধীন বালুচিস্তানের স্বীকৃতি দেবে না বলেই মনে করা হয়। অন্যদিকে ইরান এবং আফগানিস্তানের দিকটা যদি একটু খতিয়ে দেখি, দেখুন ইরানের নিজস্ব বালুচ সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে, যেটা সিস্তান ও বালুচিস্তান প্রদেশে। এই হচ্ছে সেই সিস্তান এবং বালুচিস্তান প্রদেশ ইরানের, যার রাজধানী হচ্ছে জানেদান। এই হচ্ছে সেইটুকু এলাকা, এটা হচ্ছে ইরানের বালুচিস্তান আপনি বলতে পারেন। আর তেহরান বিচ্ছিন্নতাবাদীকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখে এবং কঠোর দমন নীতি অনুসরণ করে। দেখুন, এইখানেও যে বালুচ জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু প্রতিনিয়ত ইরানের থেকে স্বাধীনতা চায়, তারাও কিন্তু একটি স্বাধীন বালুচিস্তানের অংশ হতে চায়। যদি ইরান এখন এই পাকিস্তানের অন্তর্ভুক্ত বালুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দেয়, তখন কিন্তু তাদের নিজস্ব ভূখণ্ডের বিচ্ছিন্নতাবাদীরাই কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, তারা দোটানায় পড়ে যাবে। তাই তারা এই ধরনের কোনো বৃহত্তর ঝুঁকি নিতে নারাজ। বৃহত্তর বালুচিস্তানের দাবি পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের সীমানা নিয়ে জটিলতার সৃষ্টি করে, যে কোনো দেশই মেনে নিতে রাজি নয়। আর এ কারণেই হ্যাঁ, আফগানিস্তান বালুচিস্তানে অবস্থিত যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ তাদেরকে সমর্থন করে বলে অভিযোগ উঠে এসছে বিভিন্ন সময়, কিন্তু আফগানিস্তান কখনোই বালুচিস্তানকে স্বীকৃতি দেবে না। তার কারণ হচ্ছে এই যে যেটুকু অংশে বালুচ জনগোষ্ঠী রয়েছে আফগানিস্তানে, তারাও কিন্তু এবার এই স্বাধীন বালুচিস্তানের অংশ হওয়ার জন্য আন্দোলন শুরু করতে পারে, বুঝতে পারছেন? সবারই ভয় রয়েছে, তাই তারাও এগিয়ে আসবে না। আর অন্যদিকে পশ্চিমা দেশগুলো বিএলএ এবং এর অংশ যেমন মাজেদ ব্রিগেড, এদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইতিমধ্যেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে দিয়েছে। আর এই মুহূর্তে 2019 সালে এবং পরবর্তীতে আরও কঠোর মনোনয়ন দিয়েছে, ফলে পশ্চিমা দেশগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করার পরিবর্তে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকারই দেয়। আর এই যে আসিম মুনির এত লাফালাফি করে কার জন্য? ওই তো ডোনাল্ড ট্রাম্পের জন্যই করে। ডোনাল্ড ট্রাম্প আছে বলে বিশাল দাদাগিরি দেখাচ্ছেন, আর সেই ডোনাল্ড ট্রাম্প ইরানের ভয়ে ফলের গাড়ির মধ্যে লুকিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? কার ভরসায় কে চলে? শোনা যাচ্ছে নাকি ইমরান খান, তারও নাকি একটা কিছু হয়ে গেছে,
আমি বলছি না, পাকিস্তানের সাংবাদিকরাই বলছে এই কথা। আইএসপিআর তারা দাবি দিয়ে বলছে না না এরকম কোনো ঘটনাই ঘটেনি, ইমরান খান দিব্য আছে, আদিয়ালা জেলে এখনও রয়েছেন তিনি। আচ্ছা, যদি এরকম কোনো ঘটনা নাই ঘটে থাকে তাহলে প্রমাণ দিন, প্রমাণ দিন। আপনারা তো তথ্যই বাইরে বেরোতে দিচ্ছেন না মশাই। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিকে আপনারা বয়কট করে ফেলেছেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে আসিম মুনির আঙুল চুষছেন যে কি হবে কি হবে, ডোনাল্ড ট্রাম্প যখন ফলের গাড়ি করে লুকিয়ে যাচ্ছে। ভেবে দেখুন। আর অন্যদিকে রয়েছে কূটনৈতিক ঝুঁকি এবং ভূ অর্থনীতি। কোনো প্রধান শক্তি বা আঞ্চলিক সংগঠন যেমন অর্গানাইজেশনস অফ ইসলামিক কোঅপারেশন এখনও বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি উচ্চমাত্রার রাজনৈতিক সিদ্ধান্ত, যা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করার ঝুঁকি বহন করে। অন্যদিকে টার্কি ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করে ফেলেছে, তাদেরও কোনো সম্ভাবনা নেই যে বালুচিস্তানকে তারা স্বীকৃতি দেবে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ, অবকাঠামো খাতের মতো বিদেশি বিনিয়োগগুলো অঞ্চলটির স্থিতাবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বালুচিস্তানের খনিজ পদার্থ নিয়ে গিয়েই তো ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পকে সওদা করে এসেছিলেন আসিম মুনির শেহবাজ শরীফ। আর শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, এই বালুচিস্তানের ভূখণ্ডের খনিজ সম্পদ নিয়েই কিন্তু পাকিস্তান বিভিন্ন দেশের কাছ থেকে তোলা লোভ দেখিয়ে যে দেখুন আমাদের কাছে এই আছে সেই আছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অনেকে পাকিস্তানের পাতা ফাঁদে পাও দিয়েছে, আর যারা ইনভেস্ট করেছে তারা কখনোই কি বালুচিস্তানকে স্বাধীন স্বীকৃতি দেবে না। তারা পাকিস্তানের সঙ্গেই থাকবে, কারণ জানে তাদের টাকা সেখানে ইনভেস্ট হয়েছে। এবার আসছি ভারতের বিষয়ে। ভারত কেন এখনো বালুচিস্তানকে স্বীকৃতি দিল না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। মানি কন্ট্রোল একটি খবর করেছে, যেখানে হেডলাইন্স আছে বালুচিস্তান অবজার্ভস ইন্ডিপেন্ডেন্স ডে, শুড ইন্ডিয়া রেকগনাইজ ইট, হোয়াই কাশ্মীর অ্যান্ড চায়না মেক ইট এ টাফ কল। অন্যদিকে নিউজ 18 তারাও একটি হেডলাইন করেছে যে হোয়াই ইটস ডিফিকাল্ট ফর ইন্ডিয়া টু রেকগনাইজ বালুচিস্তান অ্যাজ এ সেপারেট কান্ট্রি এক্সপ্লেইনড। এই দুটো আর্টিকেলই আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। প্রথমত আপনাদের সেই ছবিটা দেখাই, যেখানে এই মুহূর্তে আন্দোলন চলছে, বিপ্লবীরা তারা কিন্তু এই ধরনের পোস্টার নিয়ে বেরোচ্ছে, যেখানে লেখা হয়েছে পাকিস্তান ফোর্সফুলি অকুপাইড বালুচিস্তান অন 27 মার্চ 1948। আর সেই কারণে তারা এই 27শে মার্চটাকে ব্ল্যাক ডে হিসেবেই গণ্য করে এখনো পর্যন্ত। দেখুন, ভারতে কিন্তু 71-এ পূর্ব পাকিস্তানে যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তার নেপথ্যে বেশ কিছু কারণ ছিল। প্রথম কারণ, মাইগ্রেন্টস বেড়ে গিয়েছিল, হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে ভিড় করছিল, সীমান্ত দিয়ে ঢুকে পড়ছিল ভারতে। আর অন্যদিকে সেখানে গণহত্যার মতন একের পর এক ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসছিল, আন্তর্জাতিক কাগজ যে সমস্ত সংবাদপত্র ছিল সেখানেও ছাপা হচ্ছিল প্রতিদিন। আর উল্টো দিকে ভারত তখনও সাহায্য করেনি, কিন্তু এই অভিযোগে ভারতের পশ্চিম দিকে হামলা চালিয়ে দিয়েছিল পাকিস্তান। আর ভারতের তখন সুবিধা হয়েছিল আরও বেশ করে যে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করেই তারপর ছাড়ব। সেই চ্যালেঞ্জটা ছিল, সেরকম পরিস্থিতিও আলাদা ছিল। কিন্তু এই সময় দাঁড়িয়ে পূর্ব পাকিস্তানের সঙ্গে, যেটা এখন বাংলাদেশ, সেই বাংলাদেশের সঙ্গে বালুচিস্তানের বেশ কিছু ফারাক রয়েছে। কীরকম ফারাক? প্রথমত, স্বীকৃতি দিলে, ভারত যদি এখন বালুচিস্তানকে স্বীকৃতি দেয়, পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি হস্তক্ষেপ হিসেবে এটা বিবেচনা করা হবে। প্রতিটা দেশ সেভাবেই দেখবে এবং দ্বিপাক্ষিক উত্তেজনা তীব্রভাবে বাড়বে। পাকিস্তান সুযোগ পেয়ে যাবে হামলা করার। কাশ্মীর ইস্যুতে ভারতের যে দীর্ঘদিনের অবস্থান, যেমন সীমানা একতরফাভাবে পরিবর্তন করা যায় না, এটা ভারতের অবস্থান, যে তোমরা এসে দখল করে নিয়েছো, যেটাকে তোমরা পাক অধিকৃত কাশ্মীর বলো, সেই জায়গাটা এরকমভাবে দখল করা যায় না। আর যদি এই সময় ভারত
বালুচিস্তানকে স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু এই ন্যারেটিভ আর ধোপে টিকবে না, তখন দুর্বল হয়ে যাবে এই ন্যারেটিভ এবং পাকিস্তান আন্তর্জাতিকভাবে প্রচারের একটা বিশাল বড় মঞ্চ পেয়ে যাবে। তাই এটা পাকিস্তানকে দেওয়া উচিত হবে না। আর চীনের তীব্র বিরোধিতা হবে, তার কারণ ভারত যদি এখন স্বীকৃতি দেয় তার কারণ হচ্ছে ওই সিপেক এবং গদর বন্দর বালুচিস্তানের মধ্যে দিয়ে গেছে এবং চীন পাকিস্তান জোট তখন আরও শক্তিশালী হতে পারে। এমনিও অপারেশন সিন্দুরের সময় চীনা স্যাটেলাইট ব্যবহার হয়েছিল আমরা জানি, আর এরপর ভবিষ্যতে যদি কোনোদিনও যুদ্ধ লাগে তখন চীন কিন্তু মানে লাগতে পারে, যদি বালুচিস্তানের স্বীকৃতি দিয়ে দেয় পাকিস্তান হামলা করতে পারে, আর যখন পাকিস্তান হামলা করবে তখন কিন্তু চীন পুরো দমে পাকিস্তানকে সাপোর্ট করবে। এই সুযোগটাও তৈরি হতে দেওয়া যায় না। আর অন্যদিকে ইরানের সঙ্গেও সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। ওই যে বালুচিস্তানকে কিছুতেই স্বীকৃতি দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে তাদের ভূখণ্ডেও অনেক বালুচ জনগোষ্ঠী রয়েছে, তারাও তাহলে বালুচিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্দোলন শুরু করবে। ইতিমধ্যেই সেখানে আন্দোলন চলে, ইরান বিরোধী আন্দোলন হয় সেখানে, তাই সেই আগুনে তারা ঘি দিতে চাইবে না। আর ভারত যদি দিয়ে দেয় তাহলে ইরান ভারতকে একটু তির্যক চোখে দেখবে, এটাই স্বাভাবিক। কারণ ইরানেও বালুচ সংখ্যালঘু আছে এবং চাবাহার বন্দর সহ ভারতের কৌশলগত স্বার্থও কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আন্তর্জাতিক সমর্থনের অভাব হবে, ভারত যদি স্বীকৃতি দিয়েও দেয় আন্তর্জাতিক সমর্থন পাবে না, কোনো বড় শক্তি বা রাষ্ট্রসংঘ স্বীকৃতি দেবে না এবং বিএলএকে অনেক বেশি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে ইতিমধ্যেই। মন্টেভিডিও কনভেনশনের শর্ত যেমন কার্যকর সরকার ভূখণ্ড নিয়ন্ত্রণ আপনাদের দেখালাম পূরণ হয়নি এখনও, সেখানে আইনি ভিত্তি দুর্বল। আর আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াতে পারে, কারণ বালুচ জনগোষ্ঠী পাকিস্তান, ইরান, আফগানিস্তান 3 দেশেই বিস্তৃত, তখন আফগানিস্তানের সঙ্গেও যে ভারতের সম্পর্ক সেটাও কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। আর ভারত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কিন্তু বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করা থেকে বিরত থাকে, যাতে নিজেকে পাকিস্তানকে অস্থিতিশীল করার অভিযোগ থেকে মুক্ত রাখা যায়। যখন ভারতই অভিযোগ করে পাকিস্তানের জঙ্গি কারখানা নিয়ে, তখন ভারত যদি সেই ধরনের, যেখানে একাধিক দেশ বিএলএকে জঙ্গি সংগঠন হিসেবে মনে করে, ভারত যদিও মনে করে না, তবুও তাকে মানে বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়া মানে বিএলএকেও স্বীকৃতি দিয়ে দেওয়া, সেদিকে ভারত ঝুঁকবে না। আর কৌশলগত ও কূটনৈতিক খরচ সম্ভাব্য লাভের চেয়ে অনেক বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছে। অনেকে ভাবে, যারা একটু বেশি জাতীয়তাবাদী তারা মনে করে হ্যাঁ বালুচিস্তানকে স্বীকৃতি দিয়ে দিতে পারে ভারত, কি যায় আসে, অনেকই লাভ হবে, আগে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হবে, এমনটাই কিন্তু মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর সেখানেই দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে বালুচিস্তানের ভবিষ্যৎ। জানি না কবে গিয়ে কি হবে, তবে একটা উপায় রয়েছে যেটা বালুচিস্তানের বিপ্লবীরাই করতে পারে। কি সেই উপায়? যেটা 85% তারা বলছে সেটা 100% হলে হতে পারে। যেখানে দাঁড়িয়ে তারা বলছে আমরা জাতীয় মুদ্রা চালু করব, সেই জাতীয় মুদ্রা লাগু করে দেওয়া হোক, তাহলে হতে পারে। যেখানে বলা হচ্ছে যে হামলা করছে আমাদের ওপর, তোমরাও তো পাল্টা হামলা করছো মশাই, তোমরা হামলা থেকে বিরত থাকো এবং তোমাদের উপর যে হামলা হচ্ছে সেটাকে গণহত্যা বলে তোমরা আন্তর্জাতিক মিডিয়ার কাছে তুলে ধরতে পারো। আর যদি এদিক ওদিক করে বালুচ জনগোষ্ঠীর লোকজন ভীষণ পরিমাণে যদি মাইগ্রেশন বেড়ে যায় সেই সময়, তাহলেও কিন্তু একটা রাষ্ট্রসংঘের নজর ঘুরলেও ঘুরতে পারে, সম্ভাবনা এখনও রয়েছে। তবে সেই সম্ভাবনা কতদিনে পূরণ হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।